আগে কোয়ান্টাম সংখ্যাগুলোর নামগুলো লিখে নিই। প্রথম কাটা কি বলেছিলাম? প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। দ্বিতীয়টা কি বলেছিলাম? অ্যাজিমুথাল। তৃতীয়টা বলেছিলাম ম্যাগনেটিক। স্পিনকে নিয়ে আলোচনা করা তেমন কিছু নেই, কারণ বললাম স্পিন দুই প্রকারের নাম্বার দিতে পারে, মাইনাস আর প্লাস আর ইলেকট্রনের ক্ষেত্রে। কোনো নিউক্লিয়াসের স্পিন সেক্ষেত্রে অন্য হতে পারে, নিউক্লিয়াসের স্পিন প্লাস 3/5 3/2 এরকম সামথিং কিছু হতে পারে। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমি সাপোজ ধরে নিলাম n, সেটা হচ্ছে 4। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করতে করতে যাব, আস্তে আস্তে বুঝতে পারবে, কোনো প্রবলেম হয় না। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4। তার মানে হচ্ছে আমি একটা ইলেকট্রনের কথা ভাবছি যে ইলেকট্রনটা 4 নম্বর কক্ষে রয়েছে, কারণ আমি বললাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রকাশ করা হয় কক্ষ সংখ্যাকে, তাই না? তাহলে 4 নম্বর কক্ষের একটা ইলেকট্রনের কথা আমি ভাবছি, বা 4 নম্বর কক্ষের কথা ভাবছি। তো এই n = 4 হলে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যাকে প্রকাশ করা হয় L দিয়ে, তার মান কি হতে পারে? এই n এর মানের ওপর ভিত্তি করে, কি বললাম, n এর মানের ওপর ভিত্তি করে L এর মান হতে পারে 0 to n-1 পর্যন্ত। n এর মানের ওপর ভিত্তি করে L এর মান হতে পারে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে আমার এখানে তো n 4, তাহলে এখানে কত হবে? 0 to 4-1, তার মানে 0 to 3 পর্যন্ত, তার মানে 0 1 2 3। বোঝা যাচ্ছে? তাহলে এল এর মান 4 নম্বর কক্ষের ক্ষেত্রে কী কী সম্ভব? 0 1 2 and 3। বোঝা যাচ্ছে? এগুলো এল এর মান। এখানে একটা জিনিস শুনে নাও, দারুণ জিনিস, সেটা হচ্ছে এই যে এল এর মান যেটা 0 1 2 3 4 ইত্যাদি হতে পারে, তার কিছু নাম রাখা হচ্ছে। কেন নাম রাখা হচ্ছে? কারণ আমি বললাম এল দিয়ে প্রকাশ করা হয় কতগুলো উপকক্ষকে, তো উপকক্ষের তো নাম দিতে হবে না। তো উপকক্ষের নাম দেওয়া হয়েছিল, এল এর মান যখন 0 হবে তখন সেটাকে এস দিয়ে প্রকাশ করেছি, 1 হলে পি দিয়ে, এল এর মান 2 হলে ডি দিয়ে, এল এর মান 3 হলে এফ দিয়ে, 4 হলে জি দিয়ে, এইভাবে চলবে, জি এইচ এভাবে। তাহলে এস পি ডি এফ জি এইচ এভাবে চলবে। এখানে এস পি ডি এফ এর ফুল ফর্ম রয়েছে, মানে এস পি ডি এফ কোত্থেকে এসেছে এটা বলা যেতে পারে। যেমন এস এসছে শার্প, পি এসছে প্রিন্সিপাল, ডি এসছে ডিফিউজ, এফ এসছে ফান্ডামেন্টাল, এগুলো থেকে। ওকে, তো সেগুলো নিয়ে আমি আসছি না। আমার মেন ব্যাপার হচ্ছে আমাকে জানতে হবে, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, আমি স্টারমেন্টে দিয়েছি। মানে তোমাকে এটা প্রথম কথা মাথায় রাখতে হবে, যখন এল এর মান 0 তখন এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, 4 হলে জি। উল্টো করে ভাবতে হবে কিন্তু, এস হলে 0, পি হলে 1, ডি হলে 2, এফ হলে 3, এভাবেও মনে রাখতে হবে। কিন্তু বেশি লাগে না আমার, এত পর্যন্ত মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো তো আমার অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যেটা n এর মানের উপর ভিত্তি করে 0 থেকে n-1 পর্যন্ত হচ্ছে, তার মানে 4 হলে 0 1 2 3, যদি 5 হতো 0 1 2 3 4, 6 হলে 0 1 2 3 4 5, এভাবে। 2 হলে 0 1 2 1 কম হবে। তাহলে এখানে কী কী পাচ্ছি আমরা? 4 নম্বর কক্ষের ক্ষেত্রে আমরা এল এর মান 0 পাচ্ছি, মানে এস পাচ্ছি, 1 মানে পি পাচ্ছি, 2 মানে ডি পাচ্ছি, আর 3 মানে এফ পাচ্ছি। এবার যদি আমরা এই যে এন এর মানের পরে আমরা এই এস পি ডি এফ বসিয়ে দিই, কী করলাম? এন এর মানের পরে এস বসিয়ে দিই, বা পি বসিয়ে দিই, বা ডি বসিয়ে দিই, বা এফ বসিয়ে দিই, তাহলে সেগুলো উপকক্ষের নাম প্রকাশ করবে। তার মানে তুমি যদি এখানে এন এর জায়গায় 4 বসাও, কারণ এখানে এন হচ্ছে 4, তার পাশে এস বসাও, তাহলে 4s, তারপরে পি বসাও 4p, তারপরে ডি বসাও 4d, আর 4 এর পরে এফ বসাও 4f। এই 4টে এখানে সাব অরবিট আছে। তাহলে এখানে একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট হয়ে গেল না, যে 4 নম্বর কক্ষ কতগুলো সাব অরবিট দিয়ে, বা 4 নম্বর অরবিট কতগুলো সাব অরবিট দিয়ে গঠিত, 4 নম্বর কক্ষ কতগুলো উপকক্ষ দিয়ে গঠিত? কথা হবে 4টে। তাদের নাম কি? 4s 4p 4d আর 4f।
বোঝা যাচ্ছে? ক্লিয়ার হলো? একদম সহজ জিনিস। এন এর মানের উপর ভিত্তি করে এল এর মানগুলো এরকম হবে। ঠিক আছে? এই যে উপকক্ষগুলো এস পি ডি এফ, সেই উপকক্ষে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, ইলেকট্রনের সংখ্যা কত কত হতে পারে। সেটা অবশ্য কক্ষকে ধারণার পরেই আসে, মানে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের পরে যে কক্ষক পাই সেখান থেকে ধারণা পাওয়া যায় কক্ষকের, মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে ধারণা পাওয়া যায় কক্ষকের। সেই কক্ষকের ধারণার পরেই সেখানে কতগুলো ইলেকট্রন থাকে, সেখান থেকে আমরা এই যে উপকক্ষগুলো বা সাবঅরবিটগুলো সেখানে কতগুলো ইলেকট্রন মোট থাকতে পারে সেটা বের করা যায়। আমি আগেই সেটা বলে দিচ্ছি। এসে টোটাল যে ইলেকট্রন আটে সেটা হচ্ছে 2টো, পিএ যে মোট ইলেকট্রন আটে বা টোটাল ইলেকট্রন আটে সেটা হচ্ছে 6টা, ডি এর ক্ষেত্রে 10টা, এফ এর ক্ষেত্রে 14টা। কেমন? এইভাবে কোন কক্ষে কতগুলো ইলেকট্রন আটবে তুমি বের করতে পারবে। ঠিক আছে? কীভাবে বের করতে পারবো? একটা সূত্রের সাহায্যে। যে সূত্রটা কী হতে পারে দেখো, আমার 4 নম্বরে 2টো, 5 পি নম্বরে কী বললাম 4 নম্বর 2টো না, সরি এস নম্বর 2টো, পি নম্বরে 6টা, ডি নম্বরে বা ডি এ কত 10টা, এফ এ 14টা, এভাবে, তাই না? কত করে পাচ্ছে দেখো? 4 করে পাচ্ছে, 2 থেকে 4 4 4 এভাবে পাচ্ছে না? ওইখানে আরেকটা জিনিস বলে দিই যে প্রতিটা উপকক্ষে বা সাবঅরবিটে কতগুলো করে ইলেকট্রন মোট আটতে পারে। কক্ষকে ধারণার পরে এটা বোঝা যাবে ক্লিয়ারলি, তবু আমি একটু বলে দিচ্ছি। এসে টোটাল যে ইলেকট্রন আটে সেটা হচ্ছে 2, পি এ 6, ডি এ 10, এফ এ 14। 2 6 10 14, 4 4 করে বৃদ্ধি পাচ্ছে। কেমন? তো আমি আবার ব্যাপারটা ক্লিয়ার করে দিই। আমি এখনও পর্যন্ত 2টো কোয়ান্টাম সংখ্যাকে বা কোয়ান্টাম নাম্বারকে তোমাদেরকে বুঝিয়েছি। প্রথম কার্ডটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, যাকে এন দিয়ে প্রকাশ করছি, যারা ব্যাখ্যা করে এক একটা কক্ষকে, এক একটা অরবিটকে। সেখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, যেটা হচ্ছে এন সমান 4, মানে 4 নম্বর কক্ষটা। সেই 4 নম্বর কক্ষের ক্ষেত্রে এন সমান 4 হবে। আর সেক্ষেত্রে যে উপকক্ষগুলো তৈরি হবে কী করে বের করলাম সেটা? আমরা এল এর মানের উপর ভিত্তি করে। এল এর মান কী করে বের করা হয়? এই যে এন এর মান, তার উপর ভিত্তি করে এল এর মান হয় 0 থেকে n - 1 পর্যন্ত। তো এখানে n হচ্ছে 4, তাহলে 0 থেকে 3 পর্যন্ত হবে 4 - 1, তাহলে 0 থেকে 3 মানে 0 1 2 3। কেমন? আর এই এস পি ডি এফ দিয়ে 0কে 1কে 2কে আর 3কে এইভাবে পরপরকে ব্যাখ্যা করা যেতে পারে, এইভাবে প্রকাশ করা যেতে পারে, বলা যেতে পারে। তাহলে আমি বলতে পারি 4 নম্বর কক্ষে এস পি ডি আর এপি রয়েছে। তাহলে 4s 4p 4d আর 4f এগুলোকে দিয়ে প্রকাশ করবো আমরা একটা উপকক্ষ বা সাবঅরবিটকে। কেমন? চলো তারপরে আসা যাক ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায়। বললাম যে n সমান 4 হলে বা 4 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলে এই যে অ্যাজোমিটাল কোয়ান্টাম সংখ্যার এল এর মান কী হবে? 0 1 2 আর 3, তাই না? সেটা বুঝে নিয়েছি। এবার যেটা আছে সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে। এটাতে আমরা কি করে আসবো? এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে m বা ml দিয়ে। কেমন? কী করে বের করা হয়? এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান বা m এর মান নির্ভর করে l এর মানের উপর। কার উপর নির্ভর করে? l এর মানের উপর। কীভাবে? যদি l এর মান l হয়, আমি ধরলাম l এর মান l, তাহলে m এর মান কী হতে পারে? -l টু +l। অর্থাৎ একটা এক্সাম্পল দিই। এখানে ধরো l এর মান হচ্ছে 3, সাপোজ l এর মান হচ্ছে 3, তাহলে m এর মান কী হবে? -3 থেকে শুরু করে +3 পর্যন্ত। এবার -3 থেকে +3 তোমরা সংখ্যা রেখা পড়েছ, কী কী হবে? -3 -2 -1 0 +1 +2 +3, তাই না? এগুলো হচ্ছে m এর মান। সহজ না? একইরকমভাবে যদি আমি l সমান 2 নিতাম, তাহলে m এর মান কী হতো? -2 -1 0 +1 +2। একে l এর মান যদি 1 নিতাম, একই রকমভাবে হতো।
বোঝা যাচ্ছে? 1 নিলে কী হবে, এম এর মান পাশে লিখছি, এম ইকুয়াল টু হবে -1 0 + 1 ব্যাস এভাবে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 মানে 4 নম্বর কক্ষের ক্ষেত্রে 0 1 2 3 4 4টে এল এর মান আছে, যেগুলো এক একটা উপকক্ষে প্রকাশ করছে। আর এই প্রত্যেকটা থেকে আবার 0-র জন্য এম এর মান, 1-এর জন্য এম এর মান, 2-এর জন্য এম এর মান, 3-এর জন্য এম এর মান, প্রত্যেকটার জন্য এম এর মান হতে পারে। সেগুলো কি প্রকাশ করবে, মানে এই যে -1 +1 -2 +2 এক একটাকে কী প্রকাশ করে, এরা একটা প্রকাশ করে অরবিটাল বা কক্ষকে। বোঝা যাচ্ছে? তো আমি এই জিনিসটাকে একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি, যে যদি L = 2 হয়, আমি এখানে নিয়ে নিলাম, যদি L = 2 হয় তাহলে এম এর মান কী হয় বললাম, -2 -1 0 +2 +1 আর +2, তাই না? এই 5টা। তার মানে L2 অর্থাৎ যাকে আমরা প্রকাশ করতে পারি কী দিয়ে, ডি দিয়ে, L2 মানে ডি বললাম না, সেই ডি এর ক্ষেত্রে 1 2 3 4 5টা কি রয়েছে, এই যে 2D বা ডিটাকে আমরা কি বলি, সাব অরবিট, তো উপকক্ষ। তো সেই সাব অরবিটে রয়েছে 1 2 3 4 5টা অরবিটাল, এগুলোকে বলবো অরবিটাল। তো অরবিটালে তো নাম রাখা যায়, হ্যাঁ নাম রাখা হয়েছিল, এদের নাম রাখা হয়েছিল যথাক্রমে DXY, কারণ আমি ডি এর ক্ষেত্রে বলছি না, কি বললাম, L = 2 মানে ডি, আর ডি আর এই যে কক্ষগুলোর নাম বা অরবিটালগুলোর নাম দেওয়া হয়েছে DXY, DYZ, DZX, DX²Y² আর DZ², এই 5টা। তোমরা যদি জিজ্ঞেস করো এদের মানকে কনস্ট্যান্ট, মানে -2 হলে DXY হবে, -1 হলে DXZ হবে, YZ হবে, এরকম কিছু ব্যাপার আছে কি, আমি বলবো না, ওরকম কোনো ব্যাপার নেই। এখানে তুমি যার ক্ষেত্রে যা ইচ্ছা বসাতে পারো, কিন্তু চেষ্টা করবে একটা নির্দিষ্ট ক্রমে যাওয়ার, একটা নির্দিষ্ট সিরিজ যাওয়ার। আমরা -2 শুরু করবো, +2 যাবো, DXY শুরু করবো, DZ² যাবো, কেমন? এখানে কোনো নির্দিষ্ট নেই। তাহলে 2 নম্বর উপকক্ষে L = 2 বা ডি উপকক্ষে 5টা কক্ষক রয়েছে। ওকে, বোঝা যেতে পারলাম আমি কি বলছি? তাহলে যদি এই প্রত্যেকটা বিষয় যেগুলো আমি বুঝলাম কার মান কী করে নির্ণয় করবে, সেগুলোকে যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে কেমন হবে দেখো। তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক, ধরো তোমার n = 4, তাহলে L কি হবে, 0 1 2 3 হলো, কারণ বললাম n-1 পর্যন্ত। এম এর মান কী হবে, এম এর মান আমরা প্রত্যেকটার জন্য হবে, কিন্তু বুঝতে পারছি, এটা দিয়ে কি প্রকাশ করি S, এটা দিয়ে প্রকাশ করি P, 2 দিয়ে প্রকাশ করি D, 3 দিয়ে প্রকাশ করি F। তার মানে এখানে কারা কারা রয়েছে, 4 এর পরে S বসিয়ে দাও, 4S, আর কি রয়েছে 4P, আর কি রয়েছে 4D, আর কি রয়েছে 4F, হয়েছে? এই 4S এর ক্ষেত্রে এম এর মান কী হবে, বা এই L এর মান 0 হলে কী হবে, -0 to +0 মানে 0ই হবে, এছাড়া তো সম্ভব না। L এর মান 1 হলে -1 0 +1, এর 3টের নাম রাখা হয় PX PY PZ, এর কোনো নাম রাখা হয় না, এসি থাকে, কেমন? একে আলাদা করে আমরা ডাইরেকশনাল ক্যারেক্টার না থাকার জন্য ভাগ করি না। এর ক্ষেত্রে ডাইরেকশনাল ক্যারেক্টার XYZ আসছে বলে আমি XYZ অনুযায়ী এগুলো কোঅর্ডিনেট প্রকাশ করে। XYZ কি কোঅর্ডিনেট প্রকাশ করে, কোঅর্ডিনেট প্রকাশ করে, অক্ষ প্রকাশ করে। এবার দেখো এই যে 2 D = 2 বা L এর মান 2 হলে কী কী হতে পারে বললাম, -2 -1 0 +1 +2 ইত্যাদি। আর এগুলোকে প্রকাশ করা হয় DXY DYZ DZX DX²Y² আর DZ² দিয়ে, কেমন? এফ এর ক্ষেত্রে কতগুলো হবে, এফ এর ক্ষেত্রে 3 হয়েছে, তাহলে -3 থেকে শুরু হবে, -3 -2 -1 0
+1 +2 +3 কত হলো 7টি, মোট 7টি, মোট 5টি, মোট 3টি, 1টি। যদি বলি 4 নম্বর কক্ষে কতগুলো উপকক্ষ আছে, তুমি বলবা 4s 4p 4d 4f 4টি। আবার যদি বলি 4 নম্বর কক্ষে কতগুলো কক্ষক আছে, এগুলো দিয়ে প্রকাশ করছে কি উপকক্ষ না বা সাব অরবিট না, এটা দিয়ে প্রকাশ করছে কি অরবিট না বা কক্ষ না, এগুলো দিয়ে প্রকাশ করছে কি কক্ষক বা অরবিটালকে না। তাহলে কতগুলো অরবিটাল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ওটা হচ্ছে 16টা, 7 আর 5 আর 3 আর 1, বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? এই হলো তোমাদের পুরো কোয়ান্টাম সংখ্যা কীভাবে নির্ণয় করা হয়। কোয়ান্টাম সংখ্যা যখন নির্ণয় করা শিখে গেছো, স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এখানে খুব একটা ভাইটাল ব্যাপার নেই। স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা বললাম যে একটা ইলেকট্রনের ক্ষেত্রে 2 প্রকার স্পিনই সম্ভব, ঘড়ি কাটার দিকে বা ঘড়ি কাটার বিপরীত দিকে। একটাকে প্রকাশ করা হয় +হাফ দিয়ে, একটাকে প্রকাশ করা হয় -হাফ দিয়ে, বোঝা যাচ্ছে? তা স্পিন মানে তোমার যদি এটা ইলেকট্রন হয়, ইলেকট্রন তো এরকম করে ঘুরছেই, নিউক্লিয়াসকে মধ্যে রেখে ইলেকট্রন তো স্পিন করছেই, ইলেকট্রন তো ঘুরছেই, তাই না? তার সঙ্গে সঙ্গে ইলেকট্রন কিন্তু নিজেও স্পিন করছে নিজের অক্ষের চারিপাশেভাবে, বোঝা যাচ্ছে? এই স্পিনটাকে প্রকাশ করার জন্য ঘড়ি কাটার দিকে হতে পারে, বিপরীত দিকে হতে পারে, সেটাকে প্রকাশ করার জন্য +হাফ -হাফ লেখা হয়, বোঝা যাচ্ছে? আর একটি ইলেকট্রনের 2 প্রকার ঘূর্ণনই সম্ভব, তাই জন্য এমনও বলা হয়ে থাকে একটা যে অরবিটাল দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা অরবিটালে কিন্তু 2টোর বেশি ইলেকট্রন আটে না, 2টো ইলেকট্রন আটে। কারণ যেহেতু তার ঘূর্ণন 2টোই হয় -হাফ +হাফ, তার থেকে বেশি আর সম্ভাবনা তৈরি হচ্ছে না, তাই জন্য একটা ঘরে একটা কক্ষকে 2টো ইলেকট্রনই আটবে। সেটাকে আবার ব্যাখ্যা করা যেতে পারে পাউলির অপবর্জন নীতির সাহায্যে, সেটা পরে ব্যাপার, সেটা অন্য ব্যাপার চলে গেলাম। তাহলে কীভাবে কোয়ান্টাম সংখ্যাগুলো এলো আর কীভাবে তার মান নির্ণয় করলাম, মনে হয় আশা করছি বুঝতে পেরেছ। ক্লিয়ার? তো এরপরে যা যা ছোটোখাটো জিনিস আছে তোমরা পড়লেই বুঝতে পারবে। এর অনেক কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে। এই যে আমরা কক্ষকগুলো লিখেছি, এর ক্ষেত্রে এরকম নাম দেওয়া হয়, 7 রকমের নাম দেওয়া হতে পারে, আমি এখানে আসছি না। তো এখানে যতগুলো কক্ষক দেখতে পাচ্ছ, সেই কক্ষকগুলোর বিভিন্ন গঠন কেমন হবে, তার শেপ কেমন হবে, সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তার ক্ষেত্রে যে নোডাল প্লেন, নোডাল পয়েন্ট ইত্যাদি জিনিস বের করা যায়, তা নিয়ে আলোচনা করা যেতে পারে। কীভাবে এগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তো এক কথায় যদি বলি, কোয়ান্টাম সংখ্যার ধারণাটা আমরা শিখে গেছি, মানে কোয়ান্টাম সংখ্যা কীভাবে এলো, কোয়ান্টাম সংখ্যাগুলোকে কীভাবে লেখা হয়, আর এরা কী জিনিস, মানে কোয়ান্টাম সংখ্যা কী, সেগুলো যদি বুঝতে পেরে থাকি সাফিসিয়েন্ট। ওকে, তাহলে আজকের ভিডিও এখানে পর্যন্তই, নেক্সট দিন শুরু করব।